ইলিশ হলো এক জাতের মাছ, যেহেতু বেশিরভাগ মানুষেরই প্রিয়, তাই ইলিশকে জাতীয় মাছের মর্যাদা দেওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই ইলিশ মাছ খেয়েছো? কেমনে খামু স্যার, যেই দাম। একদিন বাজান রে কইছিলাম ইলিশ মাছ কিনে আনতে, হুই নাই বাজান কয় 150 টাকা দিয়ে ইলিশ মাছ খাওয়ানোর কাম নাই, আগে ডাল ভাত খেয়ে জীবন বাঁচা। জাতীয় মাছ তো ধনী গরিব ভোগলতেরই খাওয়ানোর হক আছে, কিন্তু বাজারের যে অবস্থা, আমার ঘরে এই মাছ খাইবার উপায় নাই। এর মলা ঢেলা পুলি কেসকে এইগুলি জাতীয় মাছ করেন, তাইলে হগলতেই রেখে আসবো। আপনার কথাটা আমার মনে রইল। জাতীয় ব্যাপার নিয়ে যারা মাথা ঘামায়, কথাটা তাদেরকে বলে দেখবো। স্যার, ও স্যার, গুন্ডারা বস্তি ভাইয়া হইতাছে, জলদি আসেন। এগুলো ভাঙছো কেন? এমপি সাহেবের আদেশ, এখানে পাকা বিল্ডিং হবে, সেখানে তো মানুষই থাকবে। তাহলে এরা কি দোষ করেছে? তাছাড়া এরা যাবেই বা কোথায়? সে ভাবনা আমাদের নয়। কিন্তু ইলেকশনের সময় এমপি সাহেব আমাকে কথা দিছিল, এখানে আমাকে থাকবার লেগে একটা স্থায়ী ব্যবস্থা করে দিব। অতএব বুঝতেই পারছো, ওদের অন্য কোথায় থাকার ব্যবস্থা না করে দিয়ে এসব বাড়ি ঘরে হাত দিতে পারবে না। হাত দিলে কি করবে? সেই হাত আমি ভেঙে ফেলবো। থামো সবাই, থামো। সরকারি কাজে বাধা দিয়েছে কে? আমি। কিন্তু কিছু গুন্ডার গুন্ডামিকে আপনি সরকারি কাজ বলছেন কেন? সোজা কথায় কাজ হচ্ছে না বলেই জোর জবরদস্তির আশ্রয় নিতে হচ্ছে। তাছাড়া আপনি হয়তো জানেন না, আইনগতভাবে এমপি সাহেব এই বস্তির ডিগ্রি পেয়েছেন। জানতাম না, জানলাম। একজনের আইনগত অধিকারে বাধা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে সহিংসতা, সন্ত্রাস, দেশে গোলযোগ সৃষ্টি করা। এই অপরাধে আপনাকে আমি গ্রেফতার করতে পারি। দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য তা আপনি পারেন, আইনের লোক হিসাবে সেই ক্ষমতা আপনার আছে। কিন্তু এই আইন কাদের জন্যে? এইসব সাধারণ মানুষের জন্যই তো। এরাই যদি আইনের জাতাকলে পিষ্ট হতে থাকে, তাহলে এই আইন, এই গণতন্ত্র কাদের স্বার্থে, কিসের জন্যে? আপনার লেকচার শোনার সময় আমার নেই। এখান থেকে হল্লা সরান, যে যার কাজে যান। আপনাকে তো বুঝিয়ে দিলাম, এদের পুনর্বাসনের ব্যবস্থা না করে এই বস্তি উচ্ছেদ করা যাবে না। বেশ, তাহলে থানায় চলুন, যা বলবার আপনি আদালতে বলবেন। চলুন। ওই মিয়ারা, তোমাগো লেগা ফজর ভাইরে অ্যারেস্ট কইরা থানায় লইয়া গেল, আর তোমরা খাড়ায় খাড়ায় তামাশা দেখতেছ? তোমাগো কোনো দায়িত্ব নাই? আমরা কি করুম? আমাকে কি করার আছে? অনেক কিছু করবার আছে। চলো যাই, থানা ঘেরাও করবো, ফজর ভাইয়ের মুক্তি চাবো, না দিলে স্ট্রাইক করবো, হরতাল করবো। চলো সবাই, চলো। তোমার ভাই আমার ভাই, ভাই ভাই, তোমার ভাই আমার ভাই, ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি এখানে? আমাকে খবর দিলেই তো হতো। ইস, একেবারে ঘেমে গেছেন। বসুন স্যার, প্লিজ বসুন। ঘেমে গেছি তাই না? সেটা কার জন্য জানো? তোমার জন্য। আমার জন্যে? হ্যাঁ, তোমার জন্য। কারণ তুমি একটা গর্দভ মূর্খ, পলিটিক্স বুঝো না। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আগে ফ্যানটা ছাড়ো। এই, ফ্যানটা ছাড়ো তো। তোমাকে পাঠিয়েছিলাম বস্তি উচ্ছেদ করতে,
কিন্তু তুমি তা না করে ফজর আলী নামে একজনকে গ্রেফতার করে নিয়ে এলে। কিন্তু স্যার ওই লোকটির জন্যই তো বস্তি উচ্ছেদ করা গেল না, সবাই ওর পেছনে জোট বাঁধলো। তাই বলে অ্যারেস্ট করতে হবে? অন্য উপায় ছিল না? পলিটিক্স খাটাতে পারে না পলিটিক্স? তুমি জানো ওর জন্য বস্তির লোকেরা 24 ঘন্টা ধরে স্ট্রাইক করছে, হরতাল হচ্ছে, আর সেজন্যই বাড়ি থেকে 3 মাইল রাস্তা আমাকে হেঁটে হেঁটে একেবারে ঘেমে আসতে হয়েছে। আই এম সরি স্যার, এখন কি করব তাই বলুন। যত তাড়াতাড়ি পারো ওই ফজর আলীকে রিলিজ করে দাও। হরতাল আরো চলতে থাকলে আমাকে উপর মহলে জবাবদিহি করতে হবে। তাহলে বস্তি উচ্ছেদের কি হবে স্যার? ওহ, ওই যে বললাম পলিটিক্স, মানে কূটনৈতিক চাল চালতে হবে। যাকে ওসব তোমাকে না ভাবলেও চলবে, যা করার আমি করব। তোমাকে যা বললাম তাই করবে। ওকে স্যার, আসি। কে তোমরা? গাড়িতে ওঠো। কেন? ওটা গেলেই দেখতে পাবা। ওঠ। তোমারই নাম ফজর আলী? আমাকে এইভাবে ধরে নিয়ে এসেছেন কেন? একটা পলিটিক্যাল ব্যাপার আছে, তোরা যা। চল। তবে হ্যাঁ, তোমার পরিচয় আমি পেয়েছি, কিন্তু তুমি বোধহয় আমার পরিচয় জানো না। হ্যাঁ জানি বই কি, আপনি এমপি, প্রচুর ক্ষমতা আছে, ইচ্ছে মতো সেই ক্ষমতার অপব্যবহার করেন। গরিবের পায়ের তলা মাটি কেড়ে বড় লোকের ইমারত গড়েন। হ্যাঁ, তোমার সব কথাই ঠিক, শুধু শেষের কথাটা ভুল। ভুল? হ্যাঁ, শহর উন্নয়ন প্রকল্পের আওতায় বস্তি উঠিয়ে সেখানে মাল্টি স্ট্রেট বিল্ডিং করার আইনগত ডিগ্রি আমি পেয়েছি। এতে গরিবের পায়ের তলার মাটি কেড়ে নেবার কিছুই নেই। এ হচ্ছে পলিটিক্স। কিন্তু ইলেকশনের সময় আপনি ওদেরকে কথা দিয়েছিলেন ওখানে বসবাসের জন্য ওদেরকে একটা স্থায়ী ব্যবস্থা করে দেবেন, আর সেই জন্য ওরা আপনাকে ভোট দিয়েছিল। পাগল ছেলে, ধরো আজ থেকে যদি তোমাকে দেশের প্রধানমন্ত্রী করে দেয়া হয়, তাহলে তুমি কি পারবে ওই শ্রেণীর সব মানুষকে খুশি করতে? সেই সুযোগ হয়তো আমার হবে না, হলে চেষ্টা করতাম। চেষ্টা করলেও পারবে না। ক্ষুধার্ত অর্ধভুক্ত ওই সব মানুষ আদিকাল থেকে পৃথিবীতে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ওদের চাহিদা কখনো শেষ হয় না। তাই বলছিলাম, মিটিং মিছিল ইলেকশনের সময় ওরকম কথা হয়েই থাকে। এ হচ্ছে পলিটিক্স। আপনার কথা শুনে মুগ্ধ না হয়ে পারছি না। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত দেশে আপনার মতো মানুষ এমপি হয় কি করে? হয় হয় হয়, মিরাকেল তো পলিটিক্সই ঘটে। তবে হ্যাঁ, ওই বস্তিবাসীর জন্য কিছু করতে না পারলেও তোমার মতো ট্যালেন্টদের জন্য আশা করি কিছু করতে পারবো। কি রকম? যেমন ধরো, তুমি যদি আমার একটা কাজ করে দাও, তাহলে আমি তোমাকে একটা মোটা অঙ্কের টাকা পাইয়ে দিতে পারি। ও, অর্থাৎ টাকা দিয়ে আপনি আমাকে কিনতে চাচ্ছেন? পাগল ছেলে বলে কি, কেনার কথা নয়, আমি চাইছি তোমার উপকার করতে, তোমার সংসারকে কিছু সাহায্য করতে। বেশ, বলুন কাজটা কি? কাজ তেমন কিছুই না। আমার এক বন্ধুর কাছ থেকে আমার একটা ফাইল উদ্ধার করে আনতে হবে। এই কাজটা তো আপনি নিজেও করতে পারেন। তা পারি, কিন্তু যে মানুষ আমার সাথে 32,000 ভোটে হেরেছে, তার কাছে আমি কোনো রিকোয়েস্ট করতে চাই না। এ হচ্ছে আমার পলিটিক্যাল ইগো। বেশ, তার নাম ঠিকানা বলুন, চেষ্টা করে দেখি। তার নাম আবুল কালাম, দক্ষিণ পাইকপাড়ায় বাড়ি। ওই বেটা, কই যাস? কালাম সাহেবের সাথে দেখা করতে। দেখা হবে না, সে বাসা নেই। আছে কি নেই সেটা উপরে গেলে বোঝা যাবে। সেই সুযোগ তোমার দেওয়া যাবে না। ওখানে বস, এখানে ভিতরে যাবে চাই, যাবে জেনে দেখা জ্ঞান জম করতেছে।
আপনি নিশ্চয়ই কালাম সাহেব, একটা জরুরি খবর আছে, কিন্তু ভেতরে যেতে না দিলে বলবো কি করে? আপনার ভয়ের কিছু নেই, আমি একেবারেই নিরস্ত্র। আপনার এত বড় বাহিনীর সাথে নিশ্চয় পেরে উঠবো না। ঠিক আছে, আসতে দে। কে তুমি? এখানে কি চাও? সে কথা বলতেই তো এসেছি, তবে এই খেলনাটা নামিয়ে রাখুন, ভয় আমার গা শিরশির করছে। বলো কি চাও? আমি এসেছি গনি চৌধুরী একটা কাজ নিয়ে। গনি চৌধুরী? কে সে? ওই যে যার সঙ্গে আপনি ইলেকশনে হেরেছেন, যার ফাইলটা ওই আলমারিতে আটকে রেখেছেন। ইচ্ছে করলে এই মুহূর্তে একটা গুলিতে তোমার খুলিটা আমি উড়িয়ে দিতে পারি, কিন্তু আমি তা করব না। খামোকা খুনো করে আমি পছন্দ করি না। ঘরের ছেলে ঘরে ফিরে যাও। কিন্তু ওই ফাইলটা ছাড়া তো আমি যাব না কালাম সাহেব। এবার বুঝতে পারছেন তো কার মাথার খুলি কে উড়িয়ে দিতে পারে? জন, এবার ভালো মানুষের মতো ওই আলমারি থেকে ফাইলটা বের করে আনুন। কি হলো জন? গুড, ভেরি গুড। চলি। পিস্তলটা আমার প্রয়োজন নেই, ওটা রেখেই যাচ্ছি। হোয়াট? গনি সাহেবের লোক খুন করেছে? হ্যাঁ স্যার, যাই দেখেন আমরা বাড়ির সামনে লাশ পড়ে রয়েছে। ঠিক আছে, আপনি এখানে একটা সই করুন, একটা জিডি করে নিচ্ছি। তা গনি সাহেব এখন কোথায়? শিউলি, শিউলি। বাবা আসছি। বাবা তোর দাদি কোথায়? ঘরে আছে। একটু গরম দুধের ব্যবস্থা করতে বল, আর তুই বাংলা ঘরটা সাজিয়ে দে। আচ্ছা। তোর বাবা ফিরেছে? হ্যাঁ, সঙ্গে একজন রোগী নিয়ে এসেছে, তোমাকে একটু দুধের ব্যবস্থা করতে বলেছে। রোগী? এই অদ্ভুত লোকটা কে বাবা? ওর নাম ফজর আলী। ফেরিঘাটে এক চোরের হাত থেকে আমার টাকাটা উদ্ধার করতে গিয়ে ওর হাতটা জখম হলো, তাই হাসপাতালে নিয়ে গেলাম। ওখান থেকেই তো আসছি। আজকে রাতটা অন্তত এখানে থাকুক, তারপর দেখা যাবে। একটা লোক আমাদের জন্য এত করলো, আর আমরা তার জন্য কিছুই করবো না? তা ঠিক, মানবতা বলে একটা কথা আছে তো। তবে দেখিস ওটা যেন মাত্রা ছাড়িয়ে না যায়। দেবো একটা চট।
চাচা কোথায়? বাজারে গেছে। হাতে কি হয়েছে তোমার? কিছু না, গরম দেখছেন আমার থেকে ছাকা লেগেছে। দেখি দেখি। ইস, এ তো ফুসকা পড়ে গেছে। আপনার জন্যই তো। আমার জন্য নিশ্চয়ই তোমাদের খুব অসুবিধা হচ্ছে, এত মেহমানদারি, কষ্ট। আমি কিন্তু এত কিছু ভেবে কথাটা বলিনি। কিন্তু কথাটা তো আর মিথ্যে নয়। তবে তোমার হাতে ছাকা লেগে একটা লাভ আমার হয়েছে। কিরকম? আমি এখান থেকে চলে গেল আমার কথাটা অন্তত কিছুদিন তোমার মনে থাকবে। আমরা আপনার মতো শহরের লোক না, গ্রামের লোক। কারো সঙ্গে পরিচয় হলে অত সহজে ভুলি না। কেমন আছো বাবা? জি ভালো। তা তোমার সম্পর্কে তো কিছুই জানা হলো না। বাড়িতে কে কে আছে তোমার? শুধু মা। বাবা মুক্তিযুদ্ধে মারা গেছে। তাই নাকি? এত বড় মানুষের ছেলে বলেই বোধ হয় তোমার মনটা এত বড়। তুই থাকো বাবা, যে কদিন ইচ্ছে এখানে থাকো। কিন্তু আমি ভাবছি কাল পরশুই চলে যাব। তা কি করে হয়? তোমার ক্ষতের স্থানটা তো এখনো ভালো করে শুকায়নি। ও ঠিক হয়ে যাবে, ওষুধপত্র পড়েছে তো। বেশ, যা ভালো মনে হয় করো। শিউলি, কিরে শিউলি, তুই তো আর বাড়ি থেকে বেরোস না, ব্যাপার কি? ব্যাপার আবার কি হবে? ঘরে কাজকর্ম আছে না? কদিন ধরে আবার উটকো একটা ঝামেলা এসে জুটেছে। উটকো ঝামেলা? মন থেকে বলছিস তো? এই যে রশিদ ভাই, কোথায় যাচ্ছেন? দোকানে। তা তোমরা এই সময় এখানে কি করছো? ঘরে কাজকর্ম নেই? সারাদিনে কি কাজকর্ম করবে নাকি? বন্ধু বান্ধবীদের সাথে একটু ঘুরে বেড়াতে ইচ্ছে করে না? তোমার সে সময় কোথায়? শুনেছি ফজর আলী নাকি এক মেহমান এসেছে, তাকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকো। তা শিউলি যদি অতি সুখ পায় তাতে আপনার কি? আপনার তো আর ভাড়া বাতে ঠাঁই দেয়নি। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। এই কথাটা আমি বিশ্বাস করি। সুতরাং ছাই যতই থাকুক না কেন, আমি তা উড়িয়ে দেখবই মানিক রতন পাওয়া যায় কিনা। চলি। ধাক্কা দে, আরো জোরে দে। আয়। একবার বাড়িতেও গিয়েছিলাম, তোর ভাবিকে তোর কথা জিজ্ঞেস করলাম, তা তিনি দেখলাম বাবার বোনকে নিয়েই ব্যস্ত, কথা বলার সময় হলো না। হ্যাঁ, ওই এক ঝামেলা এসে জুটেছে, বুঝলি? ভাবির বাবার বোন এসেছে, এতে তোর ঝামেলার কি হলো? ভাবির বোনটিকে দেখলি না? হ্যাঁ, ভাবির ইচ্ছা ওটাকে আমার ঘাড়ে চাপাবে। তাই কারণে অকারণে আমার পেছনে ঘুরঘুর করতে পাঠিয়ে দেয়। থাক মা থাক, লক্ষ্মী মেয়ে, তোমার মতো একটা বউ ঘরে থাকলে আমার জ্বালা জোড়াতো। মা, এখন কেমন আছো মা? ওই তো আগের মতোই। ওষুধ খাচ্ছ তো? একা একা কি আর নিয়ম মতো সব করা যায়? এই দেখ না, আজ কদিন ধরে ওকে খুব খাটাচ্ছি। তুই সখিনার মতো বউ এনে দে বাবা। কি যে বলো না বলো। সখিনাকে তোর পছন্দ হয়? আমি তাহলে বৌমার সঙ্গে কথা বলি। না মা, আমি এখন বিয়ের কথা ভাবছি না। তাছাড়া আমার একটা অন্য পছন্দ আছে। কে সে? কথাটা বলি বলি করে তোমাকে বলা হয়নি। আমি ঠিক করেছি কাশিম মন্ডলের মেয়ে শিউলিকে বিয়ে করব। এক গ্লাস পানি পাওয়া যাবে? বাড়িতে কেউ নেই? এক গ্লাস পানি খেতাম।
কেউ কি শুনতে পাচ্ছে? কি হয়েছে? এমন সারের মতো চেঁচাচ্ছেন কেন? মানুষ কি ষাঁড়ের মতো চেঁচাতে পারে? আপনি যেভাবে বলছেন, বাড়িতে কেউ নেই, এক গ্লাস পানি খেতাম, ওটাকে সারের মতো চেঁচানো বলে। বেশ, তাহলে তুমিই বলে দাও কিভাবে ডাকবো। কেন? আমার নাম নেই? নাম ধরে ডাকতে পারেন না? নাম ধরেই তো ডাকতে চাইছি, কিন্তু পারছি কই। কি ভাবছেন? ভাবছি অনেকদিন তো হলো, এবার আমার যাওয়া উচিত। সে কি, এখনো যাবেন কি? এখনো তো ভালো করে সুস্থ হননি। সুস্থ হতে যদি আরো কয়েক মাস বেশি লেগে যায়, তাহলে কয়েক মাসই থাকবেন। তখন তো রোজে তোমাকে এভাবে ডাকাডাকি করতে হবে। দরকার হলে ডাকবেন, আপনার কাজ করতে আমার একটু খারাপ লাগে না। যদি সারা জীবন আমার কাজ করতে বলি, তবে করবে? বলো, জবাব দাও। জানি না। থাক থাক, বেঁচে থাকো ভাই। তুমি এতদিন ছিলে, বাড়িটা ভরা ভরা লাগতো, চলে গেলে আবার সব ফাঁকা লাগবে। আপনাদের কথা আমার চিরদিন মনে থাকবে। তুমি এসো বাবা, সময় পেলেই মাঝে মাঝে এসো। আসবো। শিউলি কোথায়? এখানেই তো ছিল, তুমি চলে গেলে কষ্ট পাবে, তাই বোধহয় কোথাও লুকিয়ে আছে। ও আচ্ছা, চলি। চলে শিউলি। আবার কবে আসবেন? তা তো বলতে পারি না, তবে আসবো। তোমাকে নিজের মতো করে পাবার জন্যে তৈরি হয়ে আসবো। অনেক কষ্ট পেয়ে গেলেন। কি যে বলো, এই দিনগুলোর মতো এত সুন্দর মুহূর্ত আমার জীবনে কখনো আসেনি। তোমাদের ঋণ আমি। আপনার ছেলে? হ্যাঁ, কি করেছো? আর একটু হলে গাড়ি চাপা পড়তো। তোকে না একা একা রাস্তা বেরোতে বারণ করে। করছেন কি? হ্যাঁ, ওকে মারছেন কেন? নিজে একটু নাচ গানের মাত্রা কমিয়ে ছেলের দিকে নজর দিন। বসুন। এখানে বসার মতো রুচি আমার নেই। চোখের সামনে দেখছিলাম ছেলেটা একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট করছে, তাই মানবতার জন্য এগিয়ে গিয়েছিলাম। মানবতার খাতিরই না হয় আমার দুটি কথা শুনবেন। বসুন। আয়া, ওকে নিয়ে যাও, হাত মুখ ধুয়ে খাইয়ে দাও। বসুন। এক কাপ চা দে। না না, চা লাগবে না। কি বলতে চেয়েছিলেন বলুন। আপনি কেন চলে যেতে চাইছিলেন তা আমি জানি। আমি নাচ গান করি, তা আপনার পছন্দ নয়, তাই না? অবশ্যই। এমন একটি ছেলের মা হয়ে আপনি কি করে ওই কাজ করেন? যদি বলি ওই ছেলেকে মানুষ করার জন্য এই কাজ করতে হয়েছে, তাহলে ছেলে মানুষ করার আরো অনেক পথ খোলা আছে। তাছাড়া ছেলে বাবা আছে না, তার দায়িত্ব নেই। ছেলের বাবা বেঁচে নেই।
মারা গেলেন কি করে? কলেজের একটা গন্ডগোলে। কি হয়েছিল? তিনি ছিলেন সমাজবিজ্ঞানের অধ্যাপক। একদিন যখন ক্লাস নিচ্ছিলেন তখন ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদের দ্বন্দ্বকে কেন্দ্র করে গন্ডগোল শুরু হয়। প্রথমে হাতাহাতি, তারপর সেটা বোমা, ককটেল ইত্যাদিতে রূপ নেয়। এটা কলেজ, পবিত্র স্থান। সন্ত্রাস বন্ধ করো, বোমাবাজি বন্ধ করো, প্লিজ আমার কথা শুনো। ভেবে দেখেছো কাকে মারছি তুমি? ভাই হয়ে কি ভাই রক্ত ঝরাবে? প্লিজ। তুমি কি নিজের চোখে দেখিনি, পরে সবাই বলছিল তিনি নাকি ছাত্রদের গন্ডগোল থামাতে গিয়েছিলেন। ওই সময় একটা ককটেল এসে তাকে আঘাত করে, ফলে তিনি মারা যান। কলেজ থেকে কেউ আসেনি? প্রিন্সিপাল বা অন্য কেউ? গভর্নিং বোর্ডের অনেকেই এসেছিল, তাদের মধ্যে আবুল কালাম সাহেবই অন্যতম। আবুল কালাম? হ্যাঁ, ও মারা যাবার পর, মৃত্যুর জন্মের পর থেকে তিনি সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে আস্তে আস্তে আমাকে ক্রাশ করছিলেন। আয়া, দেখো তো কে এলো। আয়া, আয়া ঘুমলো নাকি? আয়া, আয়া, আপনি? দেখতে এলাম একা বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। তাই বলে এত রাতে? তাতে কি, আমি গভর্নিং বডির মেম্বার। কেউ দেখলো কিচ্ছু বলতে সাহস করবে না। কেউ সাহস করুক আর নাই করুক, আপনি এত রাতে আমার ঘরে দাঁড়িয়ে কথা বলবেন, এটি আমার পছন্দ নয়। ঘর আপনার নয়, আমার। তাছাড়া আপনার প্রয়োজনের সময় যখন অকাতরে সাহায্য করেছি, তখন যে কোনো সময় এ বাড়িতে ঢোকার অধিকার আমার আছে বই কি? কালাম সাহেব, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। মিসেস প্রফেসর, চিৎকার করে শুধু ক্লান্তই হবেন, শব্দ কখনো দেয়াল ভেদ করে বাইরে যাবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, ইতর লম্পট। দালাল প্রফেসরের স্ত্রী, টাকা ভালো না। এতদিন কোথায় ছিলি? তারপর আর কি, দেখতেই তো পাচ্ছেন আজকের অবস্থা। আপনার স্বামীর ব্যাপারে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি? প্রথম কয়েকদিন তদন্ত হয়েছিল, শোনা গিয়েছিল ওই ঘটনায় নাকি সন্ত্রাসীদের হাত আছে, তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আশ্চর্য, এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ কারো কোনো শাস্তি হলো না। শাস্তি দেবার ক্ষমতা যাদের ছিল, তারাই যে সন্ত্রাসীদের পুষছিল না, তাই বা কে জানে।
আমি মেয়ে মানুষ, কত আর থানা পুলিশ করব। এর চেয়েই ভালো আপনার মতো দু একজন হয়তো নাক ছিটকায়, কিন্তু রাতে আমার কি? রাতের অন্ধকারে কত এমপি চেয়ারম্যান আমার পায়ের তলে লুটিয়ে পড়ে, দেখেননি? আমাকে ভুল বুঝবেন না, আমি ভাবছি আপনার ছেলের কথা। একদিনও বড় হবে, সব জানতে পারবে, তখন ওর কাছে মুখ দেখাবেন কি করে? জানি না, আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিছুই ভাবতে পারছি না। একটা কথার জবাব দিন তো, এখনো কেন জাতীয়তাবাদের দ্বন্দ্ব? কবে এই দ্বন্দ্ব শেষ হবে? কবে মায়েরা তার সন্তানদের শিক্ষাঙ্গনে পাঠিয়ে নিশ্চিন্ত হতে পারবে? কবে আমার মতো মেয়েরা অকালে বিধবা হওয়ার হাত থেকে রেহাই পাবে? কবে কবে কবে? আপনার দুঃখ আমি বুঝতে পারছি, তারপরেও একটা কথা কি জানেন, পৃথিবীর কোনো মহৎ মৃত্যুই বৃথা যায়নি। হয়তো দেখবেন আপনার স্বামীর আত্মত্যাগের জন্য একদিন শিক্ষাঙ্গন সন্ত্রাস মুক্ত হয়েছে, দেশে ফিরে এসেছে একটি সুষ্ঠু পরিবেশ। চলি। আবার কি কখনো দেখা হবে? জানি না, পৃথিবী যখন গোল, হয়তো হতেও পারে। মা, মা, আমা, মা, কই গেল? 7 দিন পর সুপুত্রের বাড়ির কথা মনে পড়লো? সত্যি মা, খুব অন্যায় হয়ে গেছে। আসলে খুব তাড়াহুড়া করে চলে গিয়েছিলাম, তোমাকে জানাবার সময় পাইনি। একটা কাজে গ্রামের দিকে চলে গিয়েছিলাম। কি কাজ? কাজ ওই আর কি, আসলে ঘুরে ফিরে দেশটাকে দেখাও তো একটা কাজ। কত রকমের মানুষ আছে, কেউ সৎ কেউ অসৎ। কি হয়েছে বাবা? আজ তোর মুখে অন্যরকম কথা শুনছি। তুই অন্যায় কিছু করিসনি তো? আজকাল এদেশে ন্যায় অন্যায়ের কোনো বালাই নেই। নিজের পাওনা আদায় করতে গেলেও এখানে ঘুষ দিতে হয়। তাই যদি সত্যি হয়, তাহলে তো 30 লক্ষ শহীদের আত্মত্যাগ বৃথা হয়ে যাবে বাবা। এসব কথা তুমি আর আমি ভেবে লাভ কি? যাদের ভাববার কথা তারা তো ভাবছে না, নিজেদের পার্টি আর দলের লোকদের সুখ সুবিধা নিয়েই ব্যস্ত। যাজ্ঞে ওসব কথা। এবার গ্রামে গিয়ে কি দেখেছি জানো? কি দেখেছিস? চারিদিকে শুধু সবুজের সমারোহ, তার মধ্যে একটি শিউলি ফুল, যার স্নিগ্ধ গন্ধ প্রতি মুহূর্তে আমাকে আচ্ছন্ন করত। আচ্ছা মা, ফজর আলীকে তো তুমি দেখেছো, ওর সাথে সম্বন্ধ করলে কেমন হয়? ফজর আলী ভালো ছেলে, ওর সাথে বিয়ে হলে শিউলির সুখী হবে, কিন্তু ওরা কি রাজি হবে? ওর বাড়ির ঠিকানা আমি জানি। কালই ইসমাইল ঘটককে নিয়ে আমি ওর মায়ের কাছে যাব। নিন, আপনারা যে বললেন তাতে সম্বন্ধ আমার পছন্দ হয়েছে, কিন্তু ফজর আলীর মতামতটা তো জানা দরকার। অবশ্যই জানবেন, তবে আমার মনে হয় বাবাজির অমত হবে না, কারণ সে তো নিজের চোখেই মেয়েকে দেখে এসেছে। তাহলে আর অসুবিধা কি? আলহামদুলিল্লাহ বলে ফেলুন। কিন্তু লেনদেনের ব্যাপারটা, আমি কিন্তু তেমন কিছু দিতে পারবো না। আপনার কিচ্ছু দেওয়ার দরকার নেই, মেয়েকে আমি সাজিয়েই দেব, শুধু হাতের দুগাছা বালা দেবেন। এটা আমাদের পারিবারিক রেওয়াজ, আমার মায়েরও তাই ইচ্ছে। আমার কিছু সময় লাগবে, বিয়ের ব্যাপার, জোগাড় যন্ত্র আছে না। ঠিক আছে, আপনি তৈরি হলেই দিন তারিখটা পাকা হবে, সম্বন্ধ কিন্তু স্থির হয়ে রইল। আসি বিয়ান সাহেবা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন রমজান ভাই? ভালো।
তা তুমি এদিকে কি মনে করে? একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলাম। কার? আপনাদের রাজগঞ্জেরই ছেলে ফজর আলীর বিয়ে। ফজর আলী বিয়ে করছে? কোথায়? কার মেয়ে? ওনাকে চিনছেন তো? চন্দনপুরের বিশিষ্ট ভদ্রলোক কাশেম মন্ডল, তারই মেয়ের সাথে সব পাকাপাকি হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি ভাই সাহেব, দোয়া রাখবেন যেন সব ভালো ভালো হয়ে যায়। আচ্ছা চলো চলো চলো। আসসালামু আলাইকুম। সাদেকারি ছেলে ফজর আলী। ফজর আলী বাড়ি আছো নাকি? ফজর আলী, ও ফজর আলী। কে আপনি? কি চান এখানে? কেমন আছো আঙ্গুরি? আমাকে নাম ধরে ডাকার অধিকার আপনাকে কে দিয়েছে? একটু বসি। তোমার স্বামী সে ৭১ মুক্তিযুদ্ধে চলে যাওয়ার পর থেকেই তো তোমাকে নাম ধরে ডেকে আসছি। ইচ্ছে ছিল তোমার নামটা অন্তরে গেঁথে রাখবো, তা তুমি রাজি হলে না। আপনি এখান থেকে যাবেন কিনা বলুন? যাচ্ছি বাবা, যাচ্ছি। শুনলাম ছেলের বিয়ে দিচ্ছ, তাই এসছিলাম যদি সাহায্য টাহাজ্যর দরকার হয়। ছেলের বিয়ে দিচ্ছে আপনাকে কে বললো? এ কথা কি বলতে হয়? হাজারো ফজর আলী এই শহরের ছেলে, তার বিয়ের খবর আমরা পাবো না? তা কনের বাড়ির লোকজন তোমার সব গোপন কথা জানে তো? আপনার আবল তাবল কথা শোনার সময় আমার নেই। বিয়ের ব্যাপার, কনের বাড়িতে সব গোপন কথা পরিষ্কার করে নেওয়াই উচিত ছিল, নইলে দেখবে তোমার ফজর আলী বিপদে পড়েছে। ফজর আলী, তুমি কি আমাকে পাগল করে দেবে? কেন, আমি আবার কি করলাম? আরে ভাই, আমাকে তো অন্তত একটা খবরও তো দেবে। জানোই তো তোমাকে নিয়ে একটা পলিটিক্যাল কিলিং হয়েছে, সে ঘাপলাটা তো এখনো মেটেনি। কিন্তু এরকম উদ্দেশ্যহীন ভাবে আমি আর কত ঘুরে বেড়াবো? আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। মা আমার বিয়ে ঠিক করেছেন, একটা চাকরি খুব দরকার। পাগল ছেলে বলে কি? এতই যদি চাকরি করতে চাও তাহলে তুমি আমার সঙ্গে থাকো না, দেশের কাজ করো, পলিটিক্স করো। পলিটিক্স? হ্যাঁ, পলিটিক্স। আজকাল তো অনেকেই পলিটিক্স করে সংসার চালাচ্ছে। কি রকম? এই যেমন ধরো, তুমি আমার হয়ে মিটিং মিছিল অ্যারেঞ্জ করবে, লোক ভাড়া করে জোরে সোরে স্লোগান দেবে। আপনার জন্য যা স্লোগান দেবে তারা তো আপনাকে ভালোবেসে স্লোগান দেবে, লোক ভাড়া করতে হবে কেন? তুমি দেখছি পলিটিক্সের কিছুই জানো না। আরে মিয়া, আজকাল কার এমন দায় থেকেছে নিজের খেয়ে আমার জন্য পলিটিক্স করতে আসবে? সবাই 2 পয়সা ইনকাম করার জন্যই পলিটিক্স করে। তার মানে আপনিও তাই করছেন? এতক্ষণে বুঝতে পেরেছো? যাকে কোথায় বিয়ে করছো, মেয়েটি কে, কি তার বংশ পরিচয় সব বলো। চন্দনপুরে কাশেম মন্ডলের মেয়ে শিউলি। তোরা তো দেখছি সব হাসাহাসিতেই মত্ত। মেয়ে সাজাবি কখন? এক্ষুনি হয়ে যাবে দাদি। দেখি সর। তা বাজার সদা তো দেখলি, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে দাদি। বালাজোড়া দেখুন, 3 ভরির কম হবে না। ফজর আলী নজর ভালোই। ও মেয়েরা, তোমাদের হলো? ওদিকে যে বর বসে আছে। থাকুক বসে, মেয়ে সাজাতে হবে না? ঠিক আছে, যা করার তাড়াতাড়ি কর, বেশি রাত করা যাবে না কিন্তু। মন্ডল সাহেব, ওদিকের খবর কি? মেয়ে সাজানো হয়নি? এক্ষুনি হয়ে যাবে, টাকাটা দিয়ে এসেছি। এক মিনিট, আসছি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক। আমার নাম রমজান শেখ। রাজগঞ্জে যেদিন আপনারা সম্বন্ধ করতে গিয়েছিলেন সেদিন বাস স্ট্যান্ডে। ও হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। আসুন আসুন। না না, ভেতরে যাব না, আপনার সঙ্গে একটু গোপনীয় আলাপ আছে। গোপনীয় আলাপ? কি ব্যাপার বলুন তো? ফজর আলীর সঙ্গে যে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন,
ওর বাবা মা সম্পর্কে কোনো খোঁজখবর নিয়েছেন? অবশ্যই নিয়েছি। ফজর আলীর বাবা সাদেক আলী রাজগঞ্জের একজন বিশিষ্ট ভদ্রলোক, মুক্তিযোদ্ধা, ৭১ শহীদ হয়েছিলেন। সে তো গেছি, কিন্তু ওর মা? কেন, মার আবার কি হলো? গন্ডগোলটা তো সেখানেই। গন্ডগোল মানে? ওর মা তো বীরাঙ্গনা। বীরাঙ্গনা? হ্যাঁ, ৭১ গন্ডগোলের সময় হানাদার বাহিনী ওর মায়ের ইজ্জত লুটে নিয়েছিল। আপনি গায়ের একজন সম্মানিত ব্যক্তি, আপনার বাপ দাদার সুনাম আছে, তাই ভাবলাম কথাটা আপনাকে জানানো দরকার। চলে। আসসালামু আলাইকুম। এই যে মন্ডল সাহেব, ভেতর বাড়ি থেকে খবর এসেছে, মেয়ে সাজানো হয়ে গেছে। আপনি দুই পক্ষের উকিল নিয়ে যান, মেয়ের এজেন্টটা নিয়ে আসুন। না, এ বিয়ে হবে না। বিয়ে হবে না মানে? কেন হবে না? না, আমি কোনো কৈফিয়ত দেব না। আমার ইচ্ছে, আমি ফজর আলীর কাছে মেয়ে বিয়ে দেব না। কিন্তু কেন দেবেন না? তোমার যে পরিচয় আমি পেয়েছি, তাতে তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়া যায় না। অথচ আমার পরিচয় জেনে আপনি নিজে আমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তখন তোমার মা তোমার আসল পরিচয় গোপন করে গিয়েছিল। আসল পরিচয়? কি সে আসল পরিচয়? সবার সামনে সে কথা আমি বলতে চাই না। বলতে আপনাকে হবেই। কোন দোষে আপনি বিয়ে ভেঙে দিচ্ছেন, কোন অধিকারে সবাইকে বাড়িতে ডেকে এনে আপনি অপমান করছেন, সে কথা সবার সামনে আপনাকে বলতেই হবে। তোমার মা একজন বীরাঙ্গনা, ৭১ সালে হানাদার বাহিনীর হাতে ধর্ষিত হয়েছে। খবরদার, আমার মায়ের সম্পর্কে যে এমন কথা বলে তার কণ্ঠ আমি চিরদিনের জন্য স্তব্ধ করে দেব। তোমার নামে ওয়ারেন্ট আছে। আমার অপরাধ? 3 মাস আগে আবুল কালাম নামে এক ভদ্রলোকের বাড়িতে তুমি একটি খুন করে পালিয়েছিলে। আমি শিউলিকে ভালোবাসি। আমার চোখের সামনে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে তা আমি হতে দেব না। আমি এক্ষুনি এই মুহূর্তে ওকে বিয়ে করতে চাই। রশিদ, রশিদ, তুমি আমাকে বাঁচালে বাবা, তুমি আমাকে বাঁচালে। তোমার মা একজন বীরাঙ্গনা, ৭১ সালে হানাদার বাহিনীর হাতে ধর্ষিত হয়েছিল। তোমার মা একজন বীরাঙ্গনা, ৭১ সালে হানাদার বাহিনীর হাতে ধর্ষিত হয়েছিল। এদিকে ঘুরিয়ে নাও। হ্যাঁ 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 হ্যাঁ, আস্তে আস্তে নামো। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, তোমরা একটু বাইরে গিয়ে বসো। হ্যাঁ, নেমে এসে শিউলি। কাকে নিয়ে এলেন রশিদ ভাই? তোদের ভাবি। ভাবি? হ্যাঁ। বুবু, দুলা ভাই, শিগগির এসো। রশিদ ভাই বউ নিয়ে এসেছে। নেমে এসো শিউলি, এসো। আমার বড় ভাই আর ভাবি, তোমাদের বৌমা। সালাম করো। দাঁড়াও দাঁড়াও, তুমি কাশিম মন্ডলের মেয়ে শিউলি না? জি। এই মেয়ের তো অন্য জায়গায় বিয়ে হবার কথা ছিল। সে বিয়ে হলো না, বিয়ের আসর থেকে পুলিশ বরকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেল কেন? কেন আবার কি? নিশ্চয়ই কোনো চোরচিত্রের সঙ্গে বিয়ে দিচ্ছিল। কোন ভালো মানুষ তার মন্ডলের মেয়েকে বিয়ে করবে না। ভাবি, মিথ্যে বলেছি নাকি? যে কাশেম মন্ডলের দাদার কীর্তি শুনে আজও লোকে মন্ডলের মুখে থু থু দেয়। ভাবি, মুখ সামলে কথা বলো। ভাইজান, ওকে চুপ করতে বলো, নইলে। নইলে কি মারবি নাকি? তোর ভাবি অন্যায় তো কিছু বলেনি।
ওই মেয়েকে ঘরে তুলে এনে তুই আমাদের সবার মুখে চুনকালি মেখেছিস, আমাদের মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়েছিস। ভালো চাস তো এক্ষুনি এই মেয়েকে বিদায় করে দে, নইলে তোর বউ এই বাড়িতেই থাকবে, কিন্তু তোর লাশ থাকবে ওই নদীতে। আমার স্বামীকে মেরে ফেললো গো, আপনার স্বামীকে মেরে ফেললো। আপনি ঝগড়া কি নিয়ে বৌমা? আপনার ছেলে মন্ডলের মেয়েকে বিয়ে করে নিচ্ছে। কি হলো কাকিয়াম্মা? কাকিয়াম্মা, কাকিয়াম্মা কি হলো? মা, পানি, কেউ একটু পানি নিয়ে এসো। মা, ও মা, মা, ও মা, চোখ খুলো মা। তুমি তোমার বৌমাকে দোয়া করবে না মা? আলমারি খুলে বালা জোড়া নিয়ে আয়। মা, বৌমা, আমার কাছে এসো, এসো। কাছে এসো বৌমা, আরো কাছে এসো, তোমার মুখটা আমি ভালো করে দেখি। বৌমা, আমি তো থাকবো না বৌমা, তুমি আমার রশিদকে দেখো মা, দেখো। তোমার মা একজন বীরাঙ্গনা, ৭১ হানাদার বাহিনীর হাতে ধর্ষিত হয়েছিল। তোমার মা একজন বীরাঙ্গনা, ৭১ হানাদার বাহিনীর হাতে ধর্ষিত হয়েছিল। কি করছিস? কখন এলি? অমন করে কি দেখছিস? বউ কোথায়? বউ নেই। নেই মানে? নেই মানে বিয়ে হয়নি, বিয়ে ভেঙে গেছে। কেন? তার কারণ তো তুমি আমার চেয়ে বেশি ভালো জানো মা। তার মানে কি বলতে চাস তুই? বীরাঙ্গনার ছেলের সাথে কেউ মেয়ে বিয়ে দেবে না, এ কথা তুমি জানতে না? চুপ করে আছো কেন? জবাব দাও, বলো তুমি জানতে না? এর জন্য বাবার কথা জিজ্ঞাসা করলে স্পষ্ট করে কিছু বলতে না, সবসময় তুমি আমাকে এড়িয়ে যেতে। বলো, এতদিন কেন আমাকে জানাওনি? তোমার জীবনে এত বড় একটা ক্ষত আছে, কেন বুঝতে চাওনি? তোমার ছেলে একদিন বড় হবে,
এই প্রশ্নটা তার জীবনে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। বুঝতে পারিনি বাবা, সত্যি আমি বুঝতে পারিনি। একটা সুন্দর সকালের প্রত্যাশায় আমরা সব কিছু ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়ে তুমি অন্যায় করেছো মা, অন্যায় করেছো। তোমার ছেলের জীবনটাকে তুমি পিছিয়ে দিয়েছো। আর কিছু না পারতে এই লাঞ্ছিত দেহটা নদীর পানিতে ভাসিয়ে দিতে তো পারতে। তাই চেয়েছিলাম বাবা, তাই করতে গিয়েছিলাম, কিন্তু তুই সেদিন পেছন থেকে আঁচল টেনে ধরে আজ আমাকে এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছিস। তখন 1971, সারা দেশের মানুষ স্বাধীনতার চেতনায় উন্মাদ। একদিকে মুক্তিযোদ্ধাদের মুক্তিপণ লড়াই, অন্যদিকে হায়নাদের বর্বরতা। এভাবে চলছিল দিনের পর দিন, মাসের পর মাস। ঠিক 7 মাস পর একদিন রাতে তোর বাবা বাড়ি এলো। আঙ্গুরি দরজা খোলো, আঙ্গুরি দরজা খুললো। আঙ্গুরি কেমন আছো আঙ্গুরি? কেউ তোমাকে দেখেনি তো? কেউ দেখেনি, দরজাটা বন্ধ করে দাও। কি দেখছো? আমি ভালোই আছি। হজরের জন্য মনটা কেমন করে উঠলো, তাই চলে এলাম। আমার এক্ষুনি চলে যেতে হবে, ওরা সবাই অপেক্ষা করছে। ওরা সবাই তোমার কাছে বড় হলো, আর বাড়িতে একটা শিশুকে নিয়ে আমি যে দিনের পর দিন কি কষ্ট করছি সেটা কিছু নাই। দুঃখ করো না আঙ্গুরি, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট থাকবে না। আবার ভোর হবে, নতুন সকালের আলোয় সারা বাংলা হাসিতে ঝলমল করবে। আরো তো অনেক মানুষ আছে, এসব ভাবতে তারা ভাবতে পারে না, তুমি কেন? আমি আর তোমাকে যেতে দেব না। তা হয় না আঙ্গুরি, তা হয় না। আমরা এত দূর এগিয়ে গেছি, এখন আর ওখান থেকে ফিরে আসা সম্ভব নয়। কেঁদো না আঙ্গুরি, কেঁদে আমাকে দুর্বল করে দিও না। কয়েকদিন ধরে নিশ্চয়ই কিছু খাওনি, 2টো পান্তা আছে এনে দি। আচ্ছা যাও। শুনছেন, আমরা বোধহয় সীমা ছাড়িয়ে যাচ্ছি। এই অবস্থায় আমাদের কেউ দেখলে অন্যরকম কিছু মনে করতে পারে। তাছাড়া আপনার ছেলে, আমার ছেলের জন্যই আমি এরকম একটি অবলম্বন চাইছি। আমি ঠিক করেছি তোমাকে নিয়ে আমি নতুন জীবন করব। তোমার আপত্তি আছে? এ হয় না বকুল, দুঃখ করো না, এই হচ্ছে কপাল। নইলে তোমার সঙ্গে আরো আগে দেখা হলে কি ক্ষতি ছিল। আমি আসি, যদি কখনো তোমার মত বদলাতে পারো এসো, আমি তোমার অপেক্ষা থাকবো। চলে থাক, আর নাকি কান্না কাঁদতে হবে না। সর্বনাশ যা হবার তা তো হয়েই গেছে। এতে আমার কি দোষ? দোষ তোমার নয়, দোষ আমার কপালের। কি কুক্ষণে যে তোমাকে বিয়ে করেছিলাম। এ কথা তুমি বলতে পারলে? যতটা রটে কিছু তো বটে। লোকে যে তোমাকে অলক্ষণে অপয়া বলে গাল দেয়, সে তো আর খামাখা নয়।
তুমি সে কথা বিশ্বাস করো? এতদিন করিনি, কিন্তু এখন বিশ্বাস করতে ইচ্ছে করছে। কি বলছো বুবু? ওখানে কি করছিস? ভাতটা একটু দেখ, চাল ফুটলে নামিয়ে নিবি। চাল এখনো ফুটেনি বুবু। হাসান ভাই, সখিনা, তুমি কেমন আছো? ভালো না। তুমি তো গ্রাম সাইডে চলে আইলা, কিন্তু তোমার স্যার আমি কেমতে থাকি কি বলো? আমি কি নিজের ইচ্ছে এসেছি নাকি? বাবা জোর করে আমাকে এখানে রেখে গেছে। তুই না তোর বাবার খেতাপুরি। সখিনা, আমি তোমার ছাড়া আমি বাঁচি না। তুমি সারা দিলটা আমার আনসান আনসান করতে আছে। আসো, ঈদ মোবারক করি। সখিনা, ভাত হলো? কেডা? বুবু। একটু দাঁড়াও, যেও না কিন্তু, আমি আসছি। তাড়াতাড়ি আসো কিন্তু। সাবধানে এসো ভাই। কেডা? এই সামনে গাছ আছে। হ্যাঁ, সোজা সোজা একদম। হ্যাঁ হ্যাঁ, এসো। হ্যাঁ, এখানে আস্তে করে রাখো। হ্যাঁ, এই নাও। তুমি এখানে কি করছো? কখন এলে? কে তুমি? কে তুমি? এখানে কি করছো? আমি কেউ না, আমি মানুষ। আমি আস্ত বোকা। আমি হাসান। শিউলি, সত্যি করে বলো, এখানে কি করছিলে? বিশ্বাস করেন, আমি চোরও না, চোরটাও না, গুন্ডাও না, বদমাইশও না। ভুলে আমি আপনার ঘরে ঢুকে গেছি গা। শিউলি, কি হলো? দরজা খোলো। শিউলি, দরজা খোলো। মা, আপনি আমার শিউলি, দরজা খোলো। আপনি আমার মা, আপনি আমার বোন। শিউলি, কি হলো? দরজা খোলো। শিউলি, ডাকছি যে শুনতে পাচ্ছ না? ঘুমোলে নাকি? ঘুম টুম কিছু না। তুমি বাড়ি নেই তো? দেখো, পুরোনো আদর কি ঢুকিয়েছে কিনা কে জানে। ওরে বাবা, বাচ্চা গেল। আর এই বাড়িতে আসুন না, ওরে আর আইছেন না, পরে দেখা হবে। ওই লোকটা কে? আমি চিনি না। ওই হারামজাদি চেনা জানা না থাকলে কেউ কারো ঘরে ঢুকতে পারে? বিশ্বাস করো, ও আমার কাছে আসেনি। ওগুলোর সঙ্গে নাকি তার শুনেছ তুমি? নিজের দোষ ঢাকার জন্য এই হারামজাদি আমার বোনকে দোষারোপ করছে। লোকে তাহলে ঠিকই বলে, মন্ডল বাড়ির রক্তে দোষ। শয়তানি কলঙ্কিনী, বেরো বেরো আমার বাড়ি থেকে। না না, আমি যাব না, আমি যাব না। আমি তোমার পায়ে পড়ি, আমাকে অপবাদ দিও না, আমি যাব না। আমার বাড়িতে ওই মুখ দেখে তার কোনো কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? এখনো বোঝনি? তোমাদের বাড়ির মান ইজ্জত বাড়ছে যে, ঘরের বউ পর পুরুষকে নাগর ধরেছে। ছি 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 ছি।
ফজর আলী, ইউ আর জাস্ট ইন টাইম। আমি তোমার কথাই ভাবছিলাম। হঠাৎই কাল রাতে একটা কাণ্ড হলো। যে কি কাণ্ড? একটা মেয়ে হয়তো সাংসারিক পলিটিক্সে পড়ে গাড়ির নিচে ঝাঁপ দিতে গিয়েছিল। পড়বি তো পর মালির ঘাড়ে, একেবারে আমার গাড়ির নিচে। তারপর আর কি, পলিটিক্যালি উঠিয়ে নিয়ে এলাম। এই মেয়েটি কিন্তু দেখার মতো, দেখবে? এসো না, এসো। আরে এসো, আরে এসো। শিউলি, তুমি এখানে? কাঁদছো কেন? কি হয়েছে বলো। তোমার জীবনে যাই ঘটে থাকুক, আমি আমার জীবন দিয়ে তা প্রতিরোধ করব। পারবেন না, পারবেন না, আপনি তা পারবেন না। আমার সব শেষ হয়ে গেছে। যাই শেষ হয়ে থাক, তবু বাড়ি ছেড়ে চলে আসাটা তোমার ভুল হয়েছে। রাস্তাঘাটে কত জানোয়ার আছে তা তুমি জানো? ফজর আলী, তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, এই মেয়েটির সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। বাহ 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 বাহ, এ তো মিরাকেল। এমন মিরাকেল তো পলিটিক্সেও ঘটে না। তাও ওকে নিয়ে এখন কি করবে? ওর ব্যাপারটা নিয়ে আপনারা মাথা না ঘামালেও চলবে। আবার যখন দেখা হয়ে গেছে, ওর ভালো মন্দ আমিই ভাববো। কিন্তু একটা কথা তোমার মনে রাখা উচিত, আমার সীমানায় কোন ব্যাপারে কি সিদ্ধান্ত নেব না নেব সে অধিকার শুধু আমারই। ওটা কাজের বেলায়, কাজের কথা আলাদা, ওর ব্যাপারটা আলাদা। বটে। আপাতত এখানেই থাকো, আমি বাড়ি থেকে ঘুরে এসে যা হোক একটা ব্যবস্থা করব। কোনো ভয় নেই, ওরা তোমার কোনো ক্ষতি করতে সাহস পাবে না। হ্যাঁ, আসি। কি করে হলো? রোদের ধাক্কা লেগে রিক্সাটা উল্টে গেল। রিক্সাটা উল্টে গেল, আপনারা দাঁড়িয়ে তামাশা দেখছেন। আশ্চর্য, ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেতে পারলেন না? এসো। গেটটা খুলুন। এখন ইমার্জেন্সি বন্ধ, লাঞ্চ টাইম, ডাক্তার সাহেব চলে গেছেন। তাই বলে ইমার্জেন্সিতে লোক থাকবে না? আপনি গেটটা খুলুন, আমি দেখছি। এখন গেট খোলার নিয়ম নাই। তার মানে? মাইনে নাই, এটার কোনো মাইনে নাই। ভাই, ভাই এটা রাখুন, চা খাবেন। আপনি গেটটা একটু খুলে দিন, আমার ছেলের বড় বিপদ। কি যে আপনারা সব বেটে মেসে গ্যাঞ্জাম করেন। যান। ওই বেটারা, তোরা কই যা? যা যা যা, বাইরে যা, গেট বন্ধ, যা, তোকে পারমিশন নাই। কি কি আপনারা এখানে ঢুকলেন কি করে? গেট বন্ধ ছিল না? গেট বন্ধই ছিল, দারোয়ানকে 20টা টাকা দিতে গেট খুলে দিল। কি করবে? ইমার্জেন্সি বলে কথা। এমার্জেন্সি হোক আর যাই হোক, এখন কিচ্ছু করা যাবে না। আরে ভাই, সকাল থেকে দম নেবার ফুরসত নেই। একা মানুষ আমি কয় দিকে সামলাই? আমার ছেলেটা অ্যাক্সিডেন্টে সাংঘাতিক আঘাত পেয়েছে, একটা কিছু করুন ডাক্তার সাহেব। বলছি তো, এখন কিচ্ছু করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন কি? ওষুধপত্র নেই, কি দিয়ে কি করব? দেশ তো এতটুকু, কিন্তু এর লোক সংখ্যা কত জানেন? 12 কোটি ছাড়িয়ে গেছে। সেই তুলনায় ডাক্তার কজন আছে বলুন? তাই বলে চিকিৎসা হবে না? তার আমি কি করব? আমার দ্বারা সম্ভব নয়, জানতো। আরে
কি করছেন? সম্ভব না হলে আপনি বেরিয়ে যান, যার দ্বারা সম্ভব তাকে আসতে দিন। কি গুন্ডামির জায়গা? হাসপাতালে গুন্ডামি করতে এসছো? কে তুমি? আমার নাম ফজর আলী। আমার বাবার রক্তে অর্জিত দেশে আমি কোন শয়তানের জন্ম হতে দেব না। মাফ করে দাও বাবা, মাফ করে দাও, আমার অন্যায় হয়ে গেছে। এবার আমার ছেলে ট্রিটমেন্ট হবে তো? হবে বাবা, হবে হবে। ওকে ওখানে শুয়ে দাও। শো বাবা, শো। ফজর আলী, তুমি তো আমাকে পেটালে। তুমি জানো না এদেশে আমার মতো আরো হাজারটা ডাক্তার রয়েছে। আমি যা বললাম দেখবে সবাই তাই বলছে। একজন ডাক্তারের পক্ষে তো আর এত কিছু সামাল দেওয়া সম্ভব নয়। যদি পারো পুরো সিস্টেমটাকে বদলে ফেলার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আসেন আসেন, বেশি দেখবেন না, চোখ ঝলসে যাবে। বসেন বসেন বসেন। হ্যাঁ, এখন নিশ্চয়ই স্বীকার করবেন আমার সেই চোখ আছে যাকে বলে পলিটিক্যাল চোখ। নিশ্চয়ই নিশ্চয়ই। গণি সাহেব, আমি আপনার এই ফুলটির একটু এই গান নিতে চাই। বিনিময়ে আপনার যে কোনো শর্তেই আমি রাজি আছি। আমার শর্ত একটাই, পীরগঞ্জের বর্ডারে আপনার যা লোকজন আছে তাদেরকে সরিয়ে দিতে হবে। বেশ তো, তাই হবে। প্রয়োজন হলে আমি আমার লোকদের দিয়ে মাল এপার ওপার করতেও সাহায্য করব। সেরকম সাহায্যের প্রয়োজন নেই, আমার ফজর আলী যথেষ্ট। কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না, নইলে এই মেয়েটি আমার বউ হয়ে এলে এই সমাজের কি ক্ষতি হতো? পুরনো কথা ভেবে শুধু দুঃখই পাবে মা, ওসব ভুলে যাও। শোন, বেশি দিন তো ওকে এখানে রাখা ঠিক হবে না, নানান জনে নানান কথা বলবে। তাই সময় করে ওর বাবা কিংবা স্বামীর কাছে একটা খবর পাঠিয়ে দিস। কেন তুমি কইলে না যে আমি তোমার সঙ্গে দেখা করতে আইছিলাম? ভাই ভাই, আমরা পায়ে পড়ি। আমি সেই দিন ভুলে মামির ঘরে ঢুকে গেছিলাম। কইতে পারো না, আমি ভুলে ঢুকে গেছিলাম। তোদের জন্য আমার নিষ্পাপ বউকে বাড়ি থেকে তাড়াতে হয়েছে, আজ তোদের আমি ছাড়বো না। ভাই ভাই ও ভাই ভাই ভাই, মেহমান দেরি করবে না ভাই। ভাবি, ভাই ভাবি, কদম ভাই, বেরিয়ে এসো। কি হয়েছে? কি হয়েছে? এদের জিজ্ঞেস করে দেখো, একে চিনতে পারছো না? এর নাম হাসান। হাসান? হ্যাঁ, এই হচ্ছে সেই যার সঙ্গে দীর্ঘদিন ধরে তোমার বোন প্রেম করে আসছে। জি জি। আর তুমি কিনা তারই নাম জড়িয়ে শিউলির মাথায় কলঙ্কের বোঝা চাপালে। যা তার কথা বলো না ছোট মিয়া। নিজের বোর কলঙ্ক ঢাকতে আমার বোনের ঘরে দুধ চাপাচ্ছ। খবরদার, আমার শিউলের উদ্দেশ্যে আর একবার কলঙ্ক শব্দটা উচ্চারণ করলে আমি তোমার জিভ টেনে ছেড়ে ফেলবো। দেখলে দেখলে তোমার ভাই আমাকে কত বড় কথা বললো, আর তুমি হাত ধরে দাঁড়িয়ে আছো। ব্যাপারটা কি হয়েছে বুঝতে যাও না। সকিনাই বলুক না। কিরে সকিনা, তুই ওকে চিনিস? হ্যাঁ দুলা ভাই, আমি ওকে ভালোবাসি। সেদিনও আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ওদের কিচ্ছু বলতে পারবে না, ওরা অন্যায় কিছু করেনি। তোমাকে একা পাই যেতে হবে না, অন্যায় কি না আমি বুঝবো। সে অধিকার আর তোর নেই, তুই একটা ডাইনি। বল, শিউলি তোর কাছে কি দোষ করেছিল যে তুই ওকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়ালি? আর আমি আমি কি বোকা, ওই ডাইনি কথায় অন্ধ হয়ে নিজের সতী সাথী স্ত্রীকে তাড়িয়ে দিয়েছে। একবারও ওর কথা বিশ্বাস করিনি। শিউলি, আমায় তুমি ক্ষমা করে দাও। এই ওষুধগুলো বুঝে রাখো। এটা দিনে 3 বার, আর এটা সকালে ও রাত্রে। মা, আমি আসি মা।
একটা জরুরি কাজে যেতে হচ্ছে। তাড়াতাড়ি ফিরিস বাবা। আচ্ছা। শুনুন, কোথায় যাচ্ছেন? গনি সাহেবের ওখানে একটা জরুরি কাজ আছে। ওদের কাজটা আপনি ছেড়ে দিন, ওরা লোক ভালো না। আমার ক্ষতি হলে তোমার কি? আমার জন্যে তুমি এত ভাবো কেন? আপনার জন্য ভাববার থেকে নেই জানি, তবুও ভাবনা হয়। মনে হয় সব মানুষ যদি আপনার মতো ভালো মানুষ হতো, তাহলে এই দেশটা অনেক সুন্দর হতো, পবিত্র হতো। কিন্তু আমি তো ভালো মানুষ নই, একটা খুনি, আসামি, এক বীরাঙ্গনার সন্তান। যদি কেউ বীরাঙ্গনা হয়ে থাকে, তার জন্য তো সে নিজে দায়ী নয়। তুমি এত কিছু বুঝতে পারো? হ্যাঁ, পারি। মানুষের বিবেকহীনতার পরিচয় তো নিজের জীবনে উপলব্ধি করেছি। তবু নিজের জীবনটা তোমার এইভাবে নষ্ট করা উচিত নয়। যদি বলো, আমি নিজে তোমাকে ওদের কাছে রেখে আসতে পারি। সব জানার পরে আপনি কথা বলছেন? এছাড়ার উপায় কি? একদিন আমার প্রথম ভালোবাসা হয়ে তুমি এসেছিলে, কিন্তু আজ তোমার আমার মাঝে যে দেয়াল, সেই দেয়াল ভাঙার সাধ্য তো আমার নেই। বেশ, আপনার সংসারে যদি আমাকে বোঝা মনে হয় বলবেন, যেদিকে দু চোখ যায় চলে যাব। ও হো, এত দেরি করলে শীঘ্রই যাও, কালাম সাহেব ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে যাবে। কিন্তু আমি হাঁপিয়ে উঠেছি, আমার দ্বারা আর এসব হবে না। আমি আমার সংসারে ফিরে যেতে চাই। ও, সেই সুন্দরী মেয়েটি বুঝি সংসারের লোভ দেখিয়েছে। কিন্তু তুমি কি জানো, সংসার হচ্ছে একটি বদ্ধ জলাশয়ের মতো, যেখানে ঝগড়া হয়, ফ্যাসাদ হয়, আস্তে আস্তে সব কিছুতে একটা পছন্দ ধরে, দুর্গন্ধ বের হয়। কিন্তু বাইরের পৃথিবী হচ্ছে বিশাল সমুদ্রের মতো, পচন নেই, দুর্গন্ধ নেই, ও বিরাল শুধু ঢেউ আর ঢেউ আর ঢেউ। আপনার দৃষ্টিতে সংসারের এমন ব্যাখ্যা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি আমার শেষ ইচ্ছার কথা জানালাম। কিন্তু তুমি বোধহয় ভুলে গেছো, তোমার সব ইচ্ছা অনিচ্ছার সমস্ত ক্ষমতার অধিকারী আমি। তার মানে? তার মানে আমি আছি বলেই রমজান শেখকে খুন করার পরেও তুমি বাইরের আলো বাতাসে ঘুরে বেড়াতে পারছো। আমি ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে ফাঁসির দড়ি তোমার গলায় ঝুলিয়ে দিতে পারি। অতএব বুঝতেই পারছো, এই অবস্থায় একজন কাউকে না কাউকে তো তোমার বিশ্বাস করতেই হবে। আহা, একটা পলিটিক্যাল ব্যাপার আছে না? বেশ, কিন্তু এটাই শেষ। এরপর আমাকে আর এমন অনুরোধ করবেন না। আরে পাগল নাকি? না না না, যাও। বস, মাইয়াটাকে সরাই আনার এখনই সময়। না, এখন নয়, আগে পলিটিক্যালি মালটা পাচার হয়ে যাক, তারপর।
যা শালাকে এবার পানি চল চল। মাস্তানি, আমার সাথে মাস্তানি। এখনো বেঁচে আছে। ডাক্তার সাহেব, ও বাঁচবে তো ডাক্তার সাহেব? দেখি। ডাক্তার সাহেব। ইয়েস। রোগী আপনার কি হয়? কোনো আত্মীয় নয়, পরিচিত। ছেলেটিকে আমি চিনি। অনেকদিন আগে ওর সঙ্গে আমার একটা ঘটনা ঘটেছিল। তাতে মনে হয়েছিল ছেলেটি অত্যন্ত সৎ। তা ওর এই অবস্থা হলো কি করে? জানি না, ভোরবেলা আমি ওকে নদীর ঘাটে খুঁজে পাই। আই সি। ওর আত্মীয় স্বজনরা এই খবর জানে? বোধহয় না। তাছাড়া আমি কোনো আত্মীয় স্বজনকে চিনিও না। আপনি বরং এক কাজ করুন, এই এলাকায় বকুল নামে একটি মেয়ে আছে, নাচ গান করে, তাকে খবর দিন। ওই তার আত্মীয় স্বজনদের জানাতে পারবে। রাইট? আচ্ছা। বলো না গো লক্ষ্মী বাবা, আসবি মাঝে কবে? কাল তো আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, অভিমানে গাল ফুলাবো। কে আপনি? আমি মানে ফজর আলী খুব অসুস্থ। কি হয়েছে ওর? জানি না, রক্তাক্ত অবস্থা হাসপাতালে রেখে এসেছি। ডাক্তার সাহেব আপনাকে খবর দিতে বলেছেন। মিত্র, চলো, তোমার আঙ্কেল অসুস্থ, চলো। আমি কোথায়? আপনি হাসপাতালে। আপনি কে? আমি ডাক্তার। আপনার সঙ্গে তো আগে একবার পরিচয় হয়েছিল, মনে নেই? কি জানি, হবে হয়তো। কি হয়েছে তোমার? কি আপনি? আমাকে তুমি চিনতে পারছো না? আমি বকুল। আর এই যে মিতু। মিতু, দেখো। আমার মনে পড়ছে না তো। ডাক্তার, সম্ভবত আগের স্মৃতি সব ভুলে গেছে। কি বলছেন ডাক্তার? কি করে সম্ভব? মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণেই এরকম হয়েছে। না না, আপনি কি বলছেন ডাক্তার? যে করে হোক ওকে ভালো করে তুলুন, নইলে যে আমার সমস্ত জীবন মিথ্যা হয়ে যাবে ডাক্তার। প্লিজ করবেন না, এতে রোগীর অসুবিধা হবে। আপনারা আমার সঙ্গে আসুন তো, আসুন। মাকে দেখলে হয়তো সব মনে পড়তে পারে। আপনি ওর বাড়িতে খবর দিতে পারবেন? কিন্তু ঠিকানাটা? ফজর আলীকে এই শহরে সবাই চেনে, যে কাউকে জিজ্ঞেস করলে বাড়ি চিনিয়ে দেবে। আচ্ছা। বস বস বস, ফজর আলীর খবর আনছি। কোথায়? হাসপাতালে। হাসপাতালে? মরেনি? ওসব ভরং ছেড়ে দাও ফজর আলী। আমি যে তোমার হাতে মাল পৌঁছে দিয়েছি, এই সত্যটা গনি সাহেবের কাছে স্বীকার করো। হ্যাঁ, স্বীকার করো, স্বীকার করো। কি করছেন কি আপনারা? দেখছেন না লোকটা অসুস্থ? অসুস্থ টসুস্থ কিছুই না, ও আমাদের সঙ্গে পলিটিক্স করছে। ভেবেছে না চেনার ভান করে বেঁচে যাবে। আপনি বিশ্বাস করুন, ও ভীষণ অসুস্থ।
আগের কথা কিছুই মনে করতে পারছে না। তুমি চুপ করো। সাতঘাটের পানি খেয়ে এসে এখন এই খুনিটার সঙ্গে জুটেছ না? ও খুনি হতে পারে, কিন্তু তোমাদের মতো জানোয়ার নয়। কি আমরা জানোয়ার? আর তুই কি সত্যি সাধ্যি? না, আমি সত্যি সাধ্যি নই। আমি তো বেশ্যা, বাজারের মেয়ে। তোমাদের মতো ভদ্রলোকেরাই তো রাতের আধারে আমার পায়ে লুটিয়ে পড়ে। ভুলে গেছো সে কথা? এই মেয়ে, কি বলছে সব? তুমি আমাদের চেনো না? ইচ্ছে করলে তোমার গোষ্ঠী শুদ্ধ হওয়া করে দিতে পারি। তা আপনি পারেন। আপনি এমপি, জনপ্রতিনিধি, জনপ্রতিনিধির মধ্যে কথা বলেন। কিন্তু আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি ফজর আলীর খোঁজে হতে দিব না, কিছু চাই না। বটে, দেখা যাক ওর এসব ভরং আমরা ভাঙতে পারি কিনা। এক লাগা ধোলাই। এটা কি ফজর আলীর বাড়ি? কে? শিউলি, তুমি এখানে? কে শিউলি? আপনি ভুল করছেন, ওর নামে এখানে কেউ নেই। শিউলি, যেতে দিন। আমি আপনাকে চিনি না, আমি আপনাকে চিনি না, চিনি না, চিনি না। আমাকে তুমি মাফ করে দাও শিউলি, আমাকে তুমি মাফ করে দাও। বিশ্বাস করো, সে কটা মাস আমি তোমাকে কোথায় না খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। যদি নদীর ঘাটে আহত ফজর আলীকে না পেতাম, তাহলে হয়তো আজও তোমার তাকে পেতাম না। কি হয়েছে গো, এত চেঁচামেচি কিসের? তুমি কে বাবা? মা, আমি রশিদ। তা এখানে কি চাও? ও মেয়ে, তুমি কাঁদছো কেন? মা, ও আমার বউ। একদিন ভুল বুঝে ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আজ ফজর আলী খবরটা আপনাকে দিতে এসে ওকে আবার খুঁজে পেলাম। কি হচ্ছে আমার ফজরে? কারা যেন ওকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছিল। আমি খুঁজে পেয়ে হাসপাতালে নিয়ে গেছি। হাসপাতালে? হ্যাঁ মা, আপনি তাড়াতাড়ি চলুন, ডাক্তার আপনাকে নিয়ে যেতে বলেছে। এখন আর হাসপাতালে গিয়ে কাজ নেই, একটু পর ডাক্তারই ওকে স্ট্রেচারে করে নিয়ে আসবে। ফজর আলী তাহলে তোমার ছেলে? আপনারা কারা? অসভ্যের মতো ব্যবহার করছেন কেন? অসভ্যতার দেখেছো কি? আমরা তো এখন ওকে কোলে করে নিয়ে যাব। দাঁড়া, আসছি।
কি হয়েছে তোমার? মামুনি, এত রক্ত কেন মামুনি? মামুনি, তোমার সারা গায়ে এত রক্ত কেন? আঙ্কেল, ওরা আমার মামুনিকে মেরেছে। তুমি আমার মামুনিকে ভালো করে দাও। কারা মেরেছে? কারা? বলো। গনি চৌধুরী আর আবুল কালামের লোক সব মালপত্রের জন্য তোমাকে খুব মারছিল। আমি বাধা দিতে আবুল কালাম ছোড়াটা আমার পেটে ঢুকিয়ে দেয়। তোমার কোলে মাথা রেখে আমি চলে যাচ্ছি। আমার জীবনে এত বড় পাওয়া। হ্যাঁ বলো। আমার মেয়েটাকে একে রেখে যাচ্ছে। ওকে ওকে দেখো। তোমার আদর্শ ওকে মানুষ করো। মৃত্যুর জন্য ভেবো না। আমার জীবন বাজে রেখে হলেও ওকে আমি মানুষ করবো। আর একটা কথা, যে মানুষগুলো আমার জীবনটা শেষ করেছিল ওরাই আজ তোমার পিছনে লেগেছে। কালা মার গনি হয়তো তোমার বাড়িতে গেছে। তুমি ওদের ক্ষমা করো না। মিতু, বাবা আমার ভালো থাকিস রে বাবা। বলো। আমি আমাকে শেষ তো তোমার বুকে দাও। বকুল, 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 কথা বলো মামুনি। মামুনি, ডাক্তার, আপনারা লাশের ব্যবস্থা করুন। আমি এক্ষুনি আসছি। মা, মা, কি হয়েছে মা? কি রক্ত কেন? কি করে হলো? গনি চৌধুরী আর তার লোকেরা। গনি চৌধুরী? আয় বাবা। মা, আমার মা, মা, কাঁদছিস কেন বাবা? তুই তো এখন বড় হয়েছিস। একটা কথা বলি তোকে বাবা। বলো মা, বলো। তোরা যে দেশ গড়ে তুলেছিস, সেই দেশে ওই এমপি গনির মতো মানুষ যেন
আমার ছেলে না থাকে বাবা। আমাদের সময় ওরা ছিল বলেই এখনো বেঁচে আছি। ডাক্তার সাহেব, ও বাঁচবে তো ডাক্তার সাহেব? দেখি। ডাক্তার সাহেব। ইয়েস, রোগী আপনার কি হয়? কোনো আত্মীয় নয়, পরিচিত। ছেলেটিকে আমি চিনি। অনেকদিন আগে ওর সঙ্গে আমার একটা ঘটনা ঘটেছিল, তাতে মনে হয়েছিল ছেলেটি অত্যন্ত সৎ। তা ওর এই অবস্থা হলো কি করে? জানি না, ভোরবেলা আমি ওকে নদীর ঘাটে খুঁজে পাই। আই সি। ওর আত্মীয় স্বজনরাই খবর জানে? বোধহয় না, তাছাড়া আমি কোনো আত্মীয় স্বজনকে চিনিও না। আপনি বরং এক কাজ করুন, এই এলাকায় বকুল নামে একটি মেয়ে আছে, নাচ গান করে, তাকে খবর দিন। ওই তার আত্মীয় স্বজনদের জানাতে পারবে। রাইট? আচ্ছা। বলো না গো লক্ষ্মী বাবা, আসবি মাঝে কবে? কাল তো আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, অভিমানে গাল ফুলাবো। কে আপনি? আমি মানে ফজর আলী খুব অসুস্থ। কি হয়েছে ওর? জানি না, রক্তাক্ত অবস্থা হাসপাতালে রেখে এসেছি। ডাক্তার সাহেব আপনাকে খবর দিতে বলেছেন। মিত্র, চলো, তোমার আঙ্কেল অসুস্থ, চলো। আমি কোথায়? আপনি হাসপাতালে। আপনি কে? আমি ডাক্তার। আপনার সঙ্গে তো আগে একবার পরিচয় হয়েছিল, মনে নেই? কি জানে, হবে হয়তো। কি হয়েছে তোমার? কি আপনি? আমাকে তুমি চিনতে পারছো না? আমি বকুল। আর এই যে মিতু। মিতু, দেখো। আমার মনে পড়ছে না তো। ডাক্তার, সম্ভবত আগের স্মৃতি সব ভুলে গেছে। কি বলছেন ডাক্তার? কি করে সম্ভব? মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণেই এরকম হয়েছে। না না, আপনি কি বলছেন ডাক্তার? যে করে হোক ওকে ভালো করে তুলুন, নইলে যে আমার সমস্ত জীবন মিথ্যা হয়ে যাবে ডাক্তার। প্লিজ কান্নাকাটি করবেন না, এতে রোগীর অসুস্থ হবে। আপনারা আমার সঙ্গে আসুন তো, আসুন। মাকে দেখলে হয়তো সব মনে পড়তে পারে। আপনি ওর বাড়িতে খবর দিতে পারবেন? কিন্তু ঠিকানাটা? ফজর আলীকে এই শহরের সবাই চেনে, যে কাউকে জিজ্ঞেস করলে বাড়ি চিনিয়ে দেবে। আচ্ছা। বস বস বস, ফজর আলীর খবর আনছি। কোথায়? হাসপাতালে। হাসপাতালে? মরেনি। ওসব ভরং ছেড়ে দাও ফজর আলী। আমি যে তোমার হাতে মাল পৌঁছে দিয়েছি, এই সত্যটা গনি সাহেবের কাছে স্বীকার করো। হ্যাঁ, স্বীকার করো, স্বীকার করো। কি করছেন কি আপনারা? দেখছেন না লোকটা অসুস্থ? অসুস্থ টসুস্থ কিছুই না, ও আমাদের সঙ্গে পলিটিক্স করছে, ভেবেছে না চেনার ভান করে বেঁচে যাবে। আপনি বিশ্বাস করুন, ও ভীষণ অসুস্থ, আগের কথা কিছুই মনে করতে পারছে না। তুমি চুপ করো। সাতঘাটের পানি খেয়ে এসে এখন এই খুনিটার সঙ্গে জুটেছ না? ও খুনি হতে পারে, কিন্তু তোমাদের মতো জানোয়ার নয়। আমরা জানোয়ার? আর তুই কি সত্যি সাধ্যি? না,
আমি সতীসাধ্যী নই, আমি তো বেশ্যা, বাজারের মেয়ে। তোমাদের মতো ভদ্রলোকেরাই তো রাতের আধারে আমার পায়ে লুটিয়ে পড়ে। ভুলে গেছো সে কথা? এই মেয়ে, কি বলছে সব? তুমি আমাদের চেনো না? ইচ্ছে করলে তোমার গোষ্ঠী শুদ্ধ হাওয়া করে দিতে পারি। তা আপনি পারেন। আপনি এমপি, জনপ্রতিনিধি, জনপ্রতিনিধির মতোই কথা বলেন। কিন্তু আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি ফজর আলীর ক্ষতি হতে দিব না, কিছু চাই না। বটে, দেখা যাক ওর এসব ভরং আমরা ভাঙতে পারি কিনা। এক লাগা ধোলাই। ছেড়ে দে, আমার মেয়েকে ছেড়ে দে। এটা কি ফজর আলীর বাড়ি? কে? শিউলি, তুমি এখানে? কে শিউলি? আপনি ভুল করছেন, ওর নামে এখানে কেউ নেই। শিউলি, যেতে দিন। আমি আপনাকে চিনি না, আমি আপনাকে চিনি না, চিনি না, চিনি না। আমাকে তুমি মাফ করে দাও শিউলি, আমাকে তুমি মাফ করে দাও। বিশ্বাস করো, সে কটা মাস আমি তোমাকে কোথায় না খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। যদি নদীর ঘাটে আহত ফজর আলীকে না পেতাম, তাহলে হয়তো আজও তোমার তাকে পেতাম না। কি হয়েছে গো, এত চেঁচামেচি কিসের? তুমি কে বাবা? মা, আমি রশিদ। তা এখানে কি চাও? ও মেয়ে, তুমি কাঁদছো কেন? মা, ও আমার বউ। একদিন ভুল বুঝে ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আজ ফজর আলী খবরটা আপনাকে দিতে এসে ওকে আবার খুঁজে পেলাম। কি হচ্ছে আমার ফজরের? কারা যেন ওকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছিল। আমি খুঁজে পেয়ে হাসপাতালে নিয়ে গেছি। হাসপাতালে? হ্যাঁ মা, আপনি তাড়াতাড়ি চলুন, ডাক্তার আপনাকে নিয়ে যেতে বলেছে। এখন আর হাসপাতালে গিয়ে কাজ নেই, একটু পর ডাক্তারই ওকে স্ট্রেচারে করে নিয়ে আসবে। ফজর আলী তাহলে তোমার ছেলে? আপনারা কারা? অসভ্যের মতো ব্যবহার করছেন কেন? অসভ্যতার দেখেছ কি? আমরা তো এখন ওকে কোলে করে নিয়ে যাব। দাঁড়া, আসছি।
মামুনি কি হয়েছে তোমার? মামুনি এত রক্ত কেন মামুনি? মামুনি বকুল, বকুল, তোমার সারা গায়ে এত রক্ত কেন? আঙ্কেল ওরা আমার মামুনিকে মেরেছে, তুমি আমার মামুনিকে ভালো করে দাও। কারা? কারা মেরেছে? কারা? বলো। গনি চৌধুরী আর আবুল কালামের লোক সব মালপত্রের জন্য তোমাকে খুব মারছিল। আমি বাধা দিতে আবুল কালাম ছোড়াটা আমার পেটে ঢুকিয়ে দেয়। তোমার কোলে মাথা রেখে আমি চলে যাচ্ছি। আমার জীবনে এত বড় পাওয়া। হ্যাঁ বলো। আমার মৃতকে একে রেখে যাচ্ছে। ওকে ওকে দেখো, তোমার আদর্শ ওকে মানুষ করো। মৃত্যুর জন্য ভেবো না, আমার জীবন বাজি রেখে হলেও ওকে আমি মানুষ করবো। আর একটা কথা, যে মানুষগুলো আমার জীবনটা শেষ করেছিল ওরাই আজ তোমার পিছনে লেগেছে। কালাম আর গনি হয়তো তোমার বাড়িতে গেছে, তুমি ওদের ক্ষমা করো না। মিতু, বাবা মা ভালো থাকিস রে বাবা। বলো। আমি আমাকে শেষ তোমার বুকে নাও। বকুল, 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 বকুল। মামুনি কথা বলো মামুনি। মামুনি ডাক্তার, আপনারা লাশের ব্যবস্থা করুন, আমি এক্ষুনি আসছি। মা, মা, কি হয়েছে মা? কি রক্ত কেন? কি করে হলো? গনি চৌধুরী আর তার লোকেরা। গনি চৌধুরী? আয় বাবা, মা, আমার মা, মা, কাঁদছিস কেন বাবা? তুই তো এখন বড় হয়েছিস। একটা কথা বলি তোকে বাবা। বলো মা, বলো। তোরা যে দেশ গড়ে তুলেছিস, সেই দেশে ওই এমপি গনির মতো অমানুষ যেন না থাকে বাবা। আমাদের সময় ওরা ছিল বলেই তোর বাবাকে ওদের হাতে প্রাণ দিতে হয়েছে বাবা। তোরা যা, ওই গনি ওরা শিউলের সর্বনাশ করবে। যা, তোরা যা। তোমাকে এভাবে ফেলে না মা। তাতে কি তোর বাবা আছে না? আমি তো মা, তার কাছেই যাচ্ছি। তিনি তো আমায় মা, মা।
তুমি নিশ্চিন্তে ঘুমাও। তোমার রক্তে গোসল করে আমি প্রতিজ্ঞা করছি, যে মাটি তোমার রক্তে সিক্ত হয়েছে সেই মাটিতে আর কোনো বিশ্বাসঘাতক, কোন শত্রুর স্থান হবে না। ধর সোলারে ধর। তুমি কি করলে ফজল আলী? তুমি কি করলে? তুমি পালাও, তুমি পালাও, তুমি পালাও। পুলিশ আঙ্কেল, পুলিশ আঙ্কেল, তাড়াতাড়ি চলুন, গুন্ডারা আমার আঙ্কেলকে মারছে। কে তোমার আঙ্কেল? ফজল আলী। ফজল আলী। সেন্ট্রি, ফোর্স রেডি করো। পলিটিক্সে হেরে গেলাম। সেন্ট্রি, অ্যারেস্ট হিম। চলুন। অর্ডার, অর্ডার। ফজল আলী, তুমি কি তোমার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করছো? আমার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করার আগে আমি কিছু প্রশ্নের জবাব চাই, ইওর অনার। পারমিশন গ্রান্টেড। আজ গনি চৌধুরী আর তার দোসর দালালদের হত্যা করার অভিযোগে আমি আইনের চোখে অপরাধী। মহামান্য আদালত, এই সেই গনি চৌধুরী যে ৭১ আমার মুক্তিযোদ্ধা বাবাকে হত্যা করেছিল, এই সেই গনি চৌধুরী যে আজ আমার মাকে হত্যা করেছে। সেই মা, যে মায়ের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা, দেশের আইন। অথচ এই আইনকে কাঁচকলা দেখিয়ে গনি চৌধুরীর মতো লোকেরা সমাজপতি হয়ে গেছে, জাতীয় সংসদের মতো পবিত্র স্থানে আসন দখল করে নিচ্ছে। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে মহামান্য আদালত? মহামান্য আদালত, দেশের সাধারণ নাগরিক হিসাবে, একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমার প্রশ্ন,
আইনের রক্ষক হয়েও কেন পারেননি এই অনিয়ম রোধ করতে? যেসব আহত বা নিহত মুক্তিযোদ্ধার রক্তে এদের স্বাধীন হয়েছিল, কেন পারেননি তাদের সংসারের নিশ্চয়তা বিধানে এমন একটা আইন তৈরি করতে? যেসব মা বোন লাঞ্ছিত হয়েছেন, কেন পারেননি তাদের ট্র্যাজেডির কোনো মূল্য প্রাঙ্গণে সন্ত্রাস রোধ করতে? কেন এই দেশে এমন একটি রাজনীতির স্থিতিশীলতা আনতে পারেননি? কেন পারেননি লুটতরাজ, নারী দর্শন, হানাহানি বন্ধ করতে? এমনকি কেন পারেননি এদেশে এমন একটি সড়ক তৈরি করতে যেখানে মৃত্যুর পদতনি নেই? ইওর অনার, যদি তা নাই পারেন, তাহলে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে কেন? ভেঙে ফেলুন এই আইন, তৈরি করুন একটা নতুন কিছু, মানুষকে একটা নতুন কোন জীবনের আশ্বাস দিন। অর্ডার, অর্ডার। ফজর আলী, তোমার এ সমস্ত প্রশ্ন অন্যায় কিছু নয়, কিন্তু এ সমস্ত প্রশ্নের উত্তর দেবার অধিকার আমার নেই। এর উত্তর দেবেন দেশের নেতারা, দেশের ভাগ্য যারা নিয়ন্ত্রণ করেন তারা। প্রতিটি দেশেই তার সংবিধান অনুযায়ী বিভিন্ন অপরাধের জন্য বিভিন্ন দণ্ডের বিধান রয়েছে। আমি তার পালন কর্তা মাত্র। যে গণি চৌধুরীর কথা তুমি বলছো, এরা মধ্যস্বত্বভোগী। এদের জন্য আজ সরকার এবং জনগণের মধ্যে ক্রমশই ব্যবধান বাড়ছে। আমি স্বীকার করছি এরা সত্যি অপরাধী। আজ যদি তুমি এদের আইনের হাতে তুলে দিতে, তাহলে সবাই তোমাকে বরমাল্য দিত, কিন্তু তুমি তা না করে নিজের হাতে তুলে নিয়ে তার চেয়ে গুরুতর অপরাধ করেছ। সম্মানিত জুরিবৃন্দ এবং সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী একথা প্রমাণিত হয়েছে। তাই এই অপরাধে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মতে এই আদালত মৃত্যুদণ্ডাদেশে দণ্ডিত করার আদেশ দিচ্ছে। স্বাধীনতা এখন প্রতিষ্ঠিত সত্য, তবু বিচ্ছেদ, দুঃখ, বেদনা রয়েই গেছে। এ থেকে মুক্তি পেতে হলে চাই একটি নতুন ফজরের জন্ম। এই আমাদের প্রত্যাশা।